সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? করোনার এই মহাদুর্যোগের কালে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার দরকার নেই, আমরা সেটি করব না। সেই সাথে আমাদের প্রধান যে কর্মটি রয়েছে পড়াশোনা করা শিক্ষার্থী হিসেবে, সেটি আমরা চালিয়ে যাব। তো চলো এবার আবার ঘুরে আসি পদার্থবিজ্ঞানের ক্লাস থেকে। আজকে আমি তোমাদের সাথে আছি শ্যামলচন্দ্র রায়, প্রভাষক পদার্থবিজ্ঞান, কারমাইকেল কলেজ, রংপুর। আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায় থেকে, যেখানে নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সেই অধ্যায়ের খানিকটা অংশ আলোচনা করব এবং এই আলোচনার শেষে আমরা বলের সংজ্ঞা বলতে পারবো, মৌলিক বল সম্বন্ধে আমাদের ধারণা লাভ হবে, নিউটনের গতিসূত্রগুলোকে আমরা বলতে পারবো এবং সেই সাথে সূত্রগুলোকে প্রয়োগ করতে পারবো। আমরা একটা চিত্র দেখছি, দেখা যাচ্ছে দুজন ব্যক্তি দুটি ভিন্ন অঙ্গভঙ্গিতে একই প্রকৃতির দুটি বস্তুকে শক্তি প্রয়োগ করছে, ঠেলছে। এই শক্তি প্রয়োগের ফলে হয় বস্তুদ্বয়ের গতি হয়েছে অথবা গতি হয়নি। এখান থেকেই আমরা বলের ধারণা পাই। আমরা বলতে পারি যে বাহ্যিক কারণ অর্থাৎ যে বাহ্যিক ধর্ম স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তাকে বল বলে। বস্তুর উপর বল প্রয়োগ করলেই বস্তুর অবস্থার পরিবর্তন হবে এমন কোনো কথা নেই। অবস্থার পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে। গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুকে স্থির করা যেতে পারে, অথবা স্থির করা যায় না এমন ঘটনাও ঘটতে পারে। এই সবগুলোই, এই কারণগুলোই হলো বল। আমরা দেখছি যে বস্তুদ্বয় একটা নির্দিষ্ট বিন্দুতে এই বলটি প্রয়োগ করেছে। তাহলে আমরা বলতে পারি বলের প্রয়োগ বিন্দু আছে এবং দুজন ব্যক্তি দুই বস্তুতে ভিন্ন ভিন্ন পরিমাণ বল প্রয়োগ করেছে। প্রথম ব্যক্তি এফ পরিমাণ বল প্রয়োগ করেছে এবং দ্বিতীয় ব্যক্তি টোয়াইস এফ পরিমাণ বল প্রয়োগ করেছে। বল প্রয়োগের ফলে বস্তুদ্বয় সামনের দিকে হয় অগ্রসর হয়েছে অথবা অগ্রসর হয় নাই, কিন্তু বল প্রয়োগের দিক নিশ্চয়ই আছে। বস্তু ওই ব্যক্তিদ্বয় যেখান থেকে বস্তুকে বল প্রয়োগ করছে সেই দিকে, সেই বল প্রয়োগের দিকটা সামনের দিকে। আমরা নিশ্চয়ই বলতে পারি বলের প্রয়োগ বিন্দু, মান ও দিক আছে। সুতরাং বল একটি ভেক্টর রাশি, এটি নিয়ে আমাদের কারো কোনো সংশয় নেই। আমরা তাহলে আবার ফিরে আসি যে বাহ্যিক কারণ বা ধর্ম স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তাকে বল বলে। বলের প্রয়োগ বিন্দু আছে, মান আছে এবং দিক আছে। সুতরাং বল একটি ভেক্টর রাশি। আমরা এই বল সম্বন্ধে ধারণা লাভ করবার সাথে সাথেই আরেকটি বিষয়ের উল্লেখ না করলেই হয় না, সেটি হলো মৌলিক বল। আমরা মৌলিক বলতে বুঝি স্বতন্ত্র, যা অন্যের উপর নির্ভরশীল নয়। সকল মৌলিকের ক্ষেত্রেই এটি প্রযোজ্য যে অন্যের উপরে নির্ভরশীল নয়, সেটি মৌলিক, একেবারেই স্বতন্ত্র। আমরা সংজ্ঞাটাকে এইভাবে দিতে পারি যে সকল বল অন্যান্য বল থেকে উৎপন্ন হয় না এবং অন্য কোনো বলের রূপ বা রূপান্তর নয়, বরং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ। সে সকল বলকে মৌলিক বল বলে। মৌলিক বল 4 প্রকারের হয়। প্রথম, মহাকর্ষ বল। আমরা জানি মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেটি মহাকর্ষ। এই মহাকর্ষ বলের পরিমাণ
আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পেতে পারি, এবং সেই সূত্র অনুসারে বলা হয় যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুদ্বয় সংযোগকারী সরল রেখা বরাবর ক্রিয়াশীল হয়। বিজ্ঞানীদের ধারণা, দুটি বস্তুর মধ্যে এক প্রকার কণার বিনিময় ঘটে। এই কণার বিনিময় ঘটার ফলেই মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। 4 প্রকার বলের মধ্যে এই মহাকর্ষ বল দুর্বলতম। এরপরেই যে বলটির কথা আসে সেটি হল তাড়িত চৌম্বক বল। দুটি আহিত কণা আপেক্ষিক গতিতে থাকলে তাদের মধ্যকার আকর্ষণ ও বিকর্ষণ বল হচ্ছে তাড়িত চৌম্বক বল। তাহলে দুটি আহিত কণাকে একটা আপেক্ষিক গতিতে থাকতে হবে, তাদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকবে। এই অবস্থায় তাদের মধ্যে হয় আকর্ষণ বল হবে অথবা বিকর্ষণ বল হবে, যাই হোক না কেন সেই বলটি হলো তাড়িত চৌম্বক বল। ধারণা করা হয় ফোটন কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই বল কার্যকর হয়। দুটি আহিত মৌলিক কণার তাড়িত চৌম্বক বল মহাকর্ষ বলের তুলনায় বেশি শক্তিশালী। সর্বনিম্ন বা সবচেয়ে দুর্বলতম বল হলো মহাকর্ষ বল, আর তাড়িত চৌম্বক বল তার থেকে একটু শক্তিশালী, বেশি শক্তিশালী। আমরা নিউক্লিয় বল সম্বন্ধে ধারণা লাভ করি। নিউক্লিয় বল দুই প্রকারের হয়, একটা সবল নিউক্লিয় বল আর একটা দুর্বল নিউক্লিয় বল। প্রথমেই সবল নিউক্লিয় বল। আমরা নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য যে বলকে অবদান রাখে বলে জানি সেটি সবল নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলের উপস্থিতির জন্যই নিউক্লিয়াস স্থায়ী হয়। এটির কাজ কি? এটির কাজ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো আছে সেই নিউক্লিয়নগুলোকে একত্রে ধরে রাখা। আমরা এটি জানি যে নিউক্লিয়াসের মধ্যে ওই ক্ষুদ্রতর জায়গায় অসংখ্য প্রোটন রয়েছে, একাধিক প্রোটন রয়েছে। সেই প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে সেখানে বিকর্ষণ বল ক্রিয়াশীল। কিন্তু নিউটন প্রোটন, নিউটন নিউট্রন, সেগুলো আবার পরস্পরকে আকর্ষণ করবে, আবার প্রোটন প্রোটনও পরস্পর মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে। সর্বোপরি এখানে যে বিকর্ষণ বলটুকু পাওয়া যায় সেই বিকর্ষণ বলের পরিমাণ এই আকর্ষণ বলের তুলনায় অনেক নগণ্য হয়। ফলে এই সবল নিউক্লিয় বল অনেক বেশি শক্তিশালী। 4 প্রকার যে মৌলিক বল রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল। তবে দূরত্ব বৃদ্ধির সাথে এই বলের পরিমাণ হ্রাস পায়। সর্বশেষ দুর্বল নিউক্লিয় বল নিয়ে আমরা কথা বলবো। যে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে স্বল্প পাল্লার নিউক্লিয় বল, যা মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়াশীল। মৌলিক কণা বলতে আমরা নিউক্লিয়াসের মধ্যস্থ প্রোটন নিউট্রনের কথা বলছি। এই বল অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়। আমরা বলি যে অনেক নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় কণা নিঃসরণ ঘটে। তো এই তেজস্ক্রিয় কণার নিঃসরণ স্বতঃস্ফূর্তভাবে ঘটার যে প্রক্রিয়াটি, এটি দুর্বল নিউক্লিয় বলের উপস্থিতির জন্যই হয়। নিউক্লিয় বল যদি সবল হয় তখন সেই সবল নিউক্লিয় বলের উপস্থিতির ফলে সেখানে কোনো ধরনের তেজস্ক্রিয় ভাঙ্গন সৃষ্টি হতে পারে না, কিন্তু দুর্বল নিউক্লিয় বলের উপস্থিতির কারণে তেজস্ক্রিয় ভাঙ্গন সৃষ্টি হতে পারে। ধারণা করা হয় বোসন কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই বল কার্যকর হয়। আমরা তাহলে 4 প্রকার নিউক্লিয় বলের কথা জানলাম। প্রথমে জানলাম মহাকর্ষ বল, তারপরে তাড়িত চৌম্বক বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এবং 4 প্রকার মৌলিক বলের মধ্যে সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী হিসেবে আমরা জানলাম। আমরা যখন বল নিয়ে কথা বলছি তখন বলছি যে একটা বস্তুর উপরে বলটি প্রযুক্ত হবে। তাহলে বস্তুটির নির্দিষ্ট ভর রয়েছে, নির্দিষ্ট ভরের বস্তু। যদি ভর বেশি হয়, ভর বেশি হলে সেই বস্তুটির ওজন বেশি হবে, তাকে স্থানান্তর করতে, তাকে বল প্রয়োগ করে গতিশীল করতে বেশি পরিমাণ বলের প্রয়োজন হবে। তাহলে ভরের সাথে গতির বলের পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে। বিজ্ঞানী নিউটন ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য 1686 সালে প্রকাশিত তার
ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা নামক গ্রন্থে প্রথম গতি সম্বন্ধনীয় 3টি সূত্র প্রকাশ করেন, যা নিউটনের গতিসূত্র নামে অভিহিত। সূত্র 3টির মূল কথা হচ্ছে, প্রথম সূত্রের ক্ষেত্রে তিনি বললেন, কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হলে বা লব্ধি বলের মান শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকে। তাহলে এখান থেকে আমরা এটি বুঝতে পারলাম যে বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না যায় তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম গতিতে সামনের দিকে অগ্রসর হবে, সরল পথে অগ্রসর হবে। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে বলা হলো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বলের পরিমাণ, প্রযুক্ত বলের পরিমাণ যদি বেশি হয়, ভরবেগের পরিবর্তনের হারটিও বেশি হবে এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এবং তৃতীয় সূত্র সর্বশেষ, এটি আমাদের সর্বজন বিদিত, সবাই কম বেশি জানি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা এবার সূত্রগুলোর একটু গভীরে প্রবেশ করতে চাই। প্রথম সূত্রের থেকে আমরা জড়তার ধারণা পাই। জড়তার ধারণা কিরকম? বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটি হচ্ছে জড়তা। প্রথম সূত্রের ক্ষেত্রে বলা হলো যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলবে। তার মানে এটি জড়তা। যখন বস্তুর গতির কোনো পরিবর্তন হয় না, বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না, বল প্রযুক্ত না হলে বস্তু যেমন আছে তেমনই থাকবে। যে বস্তু গতিশীল আছে সে চলতেই থাকবে, যে বস্তু স্থির আছে সে স্থিরভাবেই থাকবে। এটি হলো জড়তার প্রথম কথা। এই জড়তার কারণেই থেমে থাকা বাস যখন হঠাৎ করে চলতে শুরু করে, যাত্রী তখন পেছনের দিকে হেলে পড়ে। কারণ কি? কারণ হলো, যখন বাস থেমেছিল তখন তার শরীর সহ পুরো অংশই স্থিতি জড়তার মধ্যে দাঁড়িয়েছিল, স্থিতি জড়তা লাভ করেছিল। যখন গাড়িটি গতিশীল হয়েছে তখন ওই বাস সংলগ্ন অংশ, শরীরের অংশটুকু গতিশীল হয়েছে, বাট উপরের অংশটুকু গতি জড়তা পায়নি। স্থিতি জড়তার মধ্যে সে তখনও রয়ে গেছে। ফলে স্থিতি জড়তার কারণে সে দাঁড়িয়ে রয়েছে। গতির কারণে গাড়ি সামনের দিকে এগিয়ে গেছে, গাড়ির সংলগ্ন অংশ এগিয়ে গিয়েছে, কিন্তু শরীরের উপরের অংশ গতি জড়তা পায়নি। ফলে সে স্থিতি জড়তার কারণে পেছনের দিকে পড়ে যায়। ঠিক বিপরীত ক্রমে গতি জড়তা, যখন এই গতিশীল গাড়ি হঠাৎ করে থেমে যায় তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কেন? ওই গতি জড়তার কারণে সামনে যাবার যে প্রবণতা, হঠাৎ করে গাড়িটি যখন থেমে যায় তখন গাড়ি সংলগ্ন অংশটুকু স্থির হয়ে যায়, কিন্তু উপরের অংশটুকু স্থির হয় না, সেটি গতিশীল থাকতেই চায়। ফলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। আমরা চলে আসি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। এটি নিয়েই আমরা কথা বলছি। তাহলে আমরা একটা বিষয় এখানে স্পষ্টত বুঝতে পেরেছি যে বস্তুর ভরবেগের পরিবর্তনটা হবে বলের সমানুপাতে। বল যদি বেশি পরিমাণ প্রযুক্ত হয় তাহলে ভরবেগের পরিবর্তনটাও বেশি হবে, এবং বল যদি কম পরিমাণ প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনটিও কম হবে। এবং বল যেদিকেই ক্রিয়াশীল হবে বস্তুর ভরবেগের পরিবর্তনটি সেদিকেই ঘটবে। আমরা এই দ্বিতীয় সূত্র থেকে F = ma সমীকরণ প্রতিপাদন করব, যেখানে F হলো প্রযুক্ত বলের পরিমাণ, m হলো বস্তুর ভর এবং a হলো বল প্রযুক্ত হওয়ার ফলে ত্বরণ। ধরছি m ভরের একটা বস্তু t1 সময়ে v0 বেগে কোনো নির্দিষ্ট দিকে চলছে। তাহলে বস্তুটি যখন যাত্রা করছে, যাত্রার মুহূর্তে তার বেগ হলো v0 এবং টাইম t1, বস্তুটির ভর m, এটি কনস্ট্যান্ট রাশি। এখন বস্তুটির উপর বেগের অভিমুখে যেদিকে বস্তুটি গতিশীল সেই অভিমুখ বরাবর এর পরিমাণ বল প্রয়োগ করা হলো। ফলে t2 সময় পরে এটি v2 বেগ প্রাপ্ত হলো, v বেগ প্রাপ্ত হলো।
তাহলে এখানে সময়ের পরিবর্তন আমরা খুঁজে পাচ্ছি। কতটুকু কার্যকর সময়? কার্যকর সময় হলো t2 মাইনাস t1, এটি হলো কার্যকর সময়। তাহলে এই t2 মাইনাস t1 কার্যকর সময়, এটিকে আমরা dt দ্বারা প্রকাশ করতে পারি। সেই সাথে আরেকটি বিষয় লক্ষণীয় যে এখানে বস্তুর ভর m, আদিবেগ v0 এবং শেষ বেগ v। তাহলে আদি ভরবেগ হতে পারে mv0 এবং শেষ ভরবেগ হতে পারে mv। তাহলে ভরবেগের পরিবর্তন হবে mv মাইনাস mv0, এটিকে আমরা dp দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে এবার আমরা বলছি ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার, তাহলে যদি ভরবেগের পরিবর্তনকে dp দ্বারা প্রকাশ করা যায় এবং কার্যকর সময়কে dt দ্বারা প্রকাশ করা যায়, তাহলে dp ভাগ dt ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার, যেখানে dp ইজ ইকুয়াল টু mv মাইনাস mv0 আর dt মানে হলো t2 মাইনাস t1। তাহলে এটাকে আমরা সমাধান করি। m কমন নেওয়া যেতে পারে, m কমন নিলে v মাইনাস v0, t2 মাইনাস t1। এখানে স্পষ্টতই লক্ষণীয় যে v মাইনাস v0 বাই t2 মাইনাস t1। v মাইনাস v0 এটি হচ্ছে বেগের পরিবর্তন, আর t2 মাইনাস t1 হলো সময়ের পরিবর্তন, অর্থাৎ সময়। তাহলে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে ত্বরণ a is equal to v minus v0 divided by t2 minus t1। অতএব সমীকরণটি দাঁড়ালো dp dt is equal to ma। কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটি আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে পড়েছি। অর্থাৎ প্রযুক্ত বল যদি F হয়, dp ভাগ dt is proportional to F হবে। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। স্বাভাবিক অর্থে dp বাই dt এর পরিবর্তে আমরা ma বলতে পারি। তাহলে ma is proportional to F হবে। অতএব ma is equal to kF। অর্থাৎ এখানে সমানুপাতিক চিহ্নকে আমরা তুলে দিলাম, তুলে দিলেই একটা সমানুপাতিক ধ্রুবক k চলে আসলো। অতএব ma is equal to kF, এটি 1 নম্বর সমীকরণ। এখানে এই সমানুপাতিক ধ্রুবক k, এটাকে একক বলের সংজ্ঞা অনুসারে দূর করা যায়। স্বভাবতই প্রশ্ন আসে, একক বল বলতে কি বুঝি? একক বল হলো সেই বল যা একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে। তাহলে m equal to 1 একক, a equal to 1 একক এবং f equal to 1 একক হয়। অর্থাৎ সবগুলো তো তখন একক হয়ে যায় যখন m এর মান 1 হয়। তখন যে পরিমাণ বল প্রয়োগ করলে এর মান 1 হবে। দেখা যায় যে যখন এই m এর মান 1 হয়, এর মান যখন 1 হয়, তখন f equal to 1 হয়। সেটি হলো একক বলের সংজ্ঞা। যে পরিমাণ একক বল হলো সেই বল যে একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে। তাহলে m equal to 1, a equal to 1, f equal to 1, এই মানগুলো যদি আমরা 1 নং সমীকরণের মধ্যে বসাই, তাহলে কি পেতে পারি? তখন আমরা পাই 1 into 1 equal to k into 1, এবং সেখান থেকে k equal to 1, এবং k এর মান 1 নম্বর সমীকরণে এবার বসাতে চাই। k এর মান যখন আমরা 1 নম্বর সমীকরণে বসালাম, তখন পেলাম f equal to ma। এটি আমাদের সমীকরণ প্রতিপাদন হয়ে গেল। কিন্তু আধুনিক সংজ্ঞায়, আধুনিক পরিভাষায় নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে নিম্নোক্তভাবে বিবৃত করা হয়। কিভাবে? কোনো বস্তুর উপর ত্বরণ বস্তুর উপর প্রযুক্ত নিট বলের সমানুপাতিক।
আমরা যখন বস্তুর উপর বল প্রয়োগ করি, একাধিক বল প্রযুক্ত হতে পারে, সেই একাধিক বলগুলোর দিকও ভিন্ন হতে পারে, এবং একাধিক বল যখন একই বস্তুর উপর একসাথে প্রযুক্ত হয় তখন সেই বস্তুটির উপর নিট বল ক্রিয়াশীল হয়। তাহলে সেই নিট বল সামেশন অফ এ, এবং সেই নিট বলের পরিমাণ যখন আমরা পেলাম তখন বস্তুটির উপর তো বল প্রযুক্ত হলেও বস্তুটি ত্বরণ লাভ করলো, সেই ত্বরণটি হবে নিট বলের সমানুপাতে। অর্থাৎ আমরা সেই সংজ্ঞাটা আবার বলি যে কোনো বস্তুর উপর ত্বরণ বস্তুর উপর প্রযুক্ত নিট বলের সমানুপাতিক। অর্থাৎ গাণিতিকভাবে সামেশন অফ এফ ইজ প্রপোর্শনাল টু এ। তাহলে আমরা এফ ইকুয়াল টু এম এর সমীকরণ প্রতিপাদন করলাম এবং সেখান থেকে গতির দ্বিতীয় সূত্রকে আধুনিক পরিভাষায় প্রকাশও করতে পারলাম। এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আবার প্রথম সূত্রকে প্রতিপাদন করা যায়। দ্বিতীয় সূত্রের কথা কি? দ্বিতীয় সূত্রের কথা হলো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ওখান থেকে আমরা পেয়েছিলাম এফ ইকুয়াল টু এম এ, এই কথাটা আমরা পেয়েছিলাম। আর প্রথম সূত্রের মূল কথা হচ্ছে যে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। এটি যদি হয় তাহলে আমরা আবার সমীকরণের দিকে আসি যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। আমরা আধুনিক পরিভাষায় যে দ্বিতীয় সূত্রটিকে পেয়েছিলাম সেটিকে এভাবে প্রকাশ করতে পারি, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। যদি প্রযুক্ত নিট বলের পরিমাণ শূন্য হয়, অর্থাৎ সামেশন অফ এফ এর মান যদি শূন্য হয়, তাহলে এম এ ইকুয়াল টু 0 হবে। এম এ ইকুয়াল টু যদি 0 হয়, এখানে লক্ষণীয় এম হচ্ছে বস্তুর ভর এবং এ হলো ত্বরণ। বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না। দুটি রাশির গুণফল শূন্য, তার মধ্যে একটি শূন্য হলেই কেবলমাত্র সেটি সম্ভব, কিন্তু এম এর মান কখনো শূন্য হতে পারে না, কারণ এম হলো বস্তুর ভর। এম যদি শূন্য না হয় তাহলে এর মান শূন্য, তাহলে এ ইকুয়াল টু শূন্য হতে পারে। এ হলো ত্বরণ, এবং ত্বরণ সমান আমরা জানি বস্তুর বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তন, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি, বেগের পরিবর্তনকে বলা হয় ডিভি, এবং সময়কে ডিটি দ্বারা যদি প্রকাশ করা যায় তাহলে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু 0 হবে। এই সমীকরণ থেকে আমরা ডিভি ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। ডিভি ইকুয়াল টু 0 যদি হয়, এই অংশটুকুকে এখন সমাকলন করি। ইন্ডিকেশন অফ ডিভি ইজ ইকুয়াল টু ইন্ডিকেশন অফ 0। সমাকলন করলে ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক হবে। এখানে ডিভি কে সমাকলন করলে হয় ভি, এবং শূন্যকে সমাকলন করলে একটা ধ্রুব রাশি চলে আসে। আমরা সিদ্ধান্তে পৌঁছাতে চাই। আমরা অবশেষে বলতে পারলাম যে বস্তুর উপর প্রযুক্ত নিট বল শূন্য হলে বেগ অপরিবর্তিত থাকবে। যখন আমরা বেগ ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক পেয়ে গেলাম, প্রথম সূত্রের কথাও তাই, যে বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এটি হলো প্রথম সূত্রের মূল কথা। তাহলে প্রথম সূত্রের ক্ষেত্রে বস্তুর বেগ ধ্রুবক হয়ে যায়, যেখানে ছিল সেখানেই থাকে, কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রথম সূত্রের ক্ষেত্রে বেগ ধ্রুবক হয়ে যায়। আমরা সেটি দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রকে প্রতিপাদন করতে পারলাম যে বস্তুর উপর প্রযুক্ত নিট বল শূন্য হলে, যদি বস্তুর উপর বল প্রযুক্ত না হয়, তাহলে বেগটা ধ্রুবক হয়ে যায়। এটি হলো নিউটনের গতির প্রথম সূত্র। অর্থাৎ বাহ্যিক বলের ক্রিয়া না থাকলে বেগের কোনো পরিবর্তন হয় না। আমরা আর কিছু চিত্র লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি হাঁটছেন। আমরা এই যে হাঁটার সময় ভূমিতে এক ধরনের বল প্রয়োগ করি, ভূমিও আমাদেরকে বিপরীত দিকে প্রতিক্রিয়া বল দেখায়, ফলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। যদি এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বলের কোনোটির পরিবর্তন হতো, কম হতো, যদি প্রতিক্রিয়া বল কম হতো, তাহলে আমরা সহজভাবে সেখানে হাঁটতে পারতাম না। শক্ত মাটিতে হাঁটা আমাদের পক্ষে যতটা সহজ, নরম মাটিতে হাঁটা, কাদার মধ্যে হাঁটা এতটা সহজ নয়, কারণ সেখানে প্রতিক্রিয়া বলের ঘাটতি হয়, কমতি হয়। আমরা আর একটা চিত্র লক্ষ্য করছি। একজন ব্যক্তি
গুলি করতে চাইছেন, গুলি করছেন, এবং গুলি করার সঙ্গে সঙ্গেই বন্দুকটি তাকে পিছনের দিকে ধাক্কা দেয়। এই ধারণাটি না থাকার ফলে বন্দুকটি এসে তার মুখে লেগে যায়, মুখে নাকে একসাথে লেগে যায়। অর্থাৎ এখানে এই যে বন্দুকটা বের হয়ে চলে গেল, বের হয়ে চলে যাবার সময় একটা ধাক্কা দিয়ে চলে গেল। তার মানে আমরা এই দুইটা চিত্র থেকে এই কথাটা বলতে পারছি যে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া বল আছে। এই যে আমরা হাঁটছি, হাঁটার সময় মাটিতে বল প্রয়োগ করছি, সে আমাকে বিপরীত দিকে বল প্রয়োগ করছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি, আমি সামনের দিকে অগ্রসর হতে পারছি। এখানে বন্দুকের গুলিটি যখন বের হয়ে চলে গেল, চলে যাওয়ার সময় বন্দুকটাকে ধাক্কা দিয়ে এসে চলে গেল, তাহলে এখানে যেখানেই ক্রিয়া বল ঘটে সেখানেই প্রতিক্রিয়া বল ঘটে। এবং এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানী নিউটন তৃতীয় সূত্রটি অবতারণা করেছেন। তিনি বলেছেন যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যখন দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, তখন দেয়ালও আমাকে সমান পরিমাণ বল দেয়, প্রতিক্রিয়া বল দেখায়। আমি হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, তার মানে ওখানে আমি একটা বল প্রয়োগ করেছি, ওই দেয়ালটিও আমাকে সমান প্রতিক্রিয়া বলে ঠেলে ধরে আছে, তাই তো আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারছি। যদি দেয়াল আমাকে সমান পরিমাণ প্রতিক্রিয়া বল দেখাতে না পারত, তাহলে দেয়ালটি ভেঙে পড়ে যেত। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্রটি আমরা বুঝে গেলাম যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যখন রকেট চলার কথা বলি, রকেট কিভাবে চলে, এখানেও নিউটনের গতির তৃতীয় সূত্রের একটা দারুণ রকম প্রভাব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রকেট যখন চলে তখন পিছনে প্রচন্ড গতিতে গ্যাস বের হতে থাকে। আসলে রকেটের ভিতরে একটা দহন প্রকোষ্ঠ থাকে, দহন প্রকোষ্ঠে তরল হাইড্রোজেন থাকে। এই হাইড্রোজেনে অগ্নিসংযোগ করা হয়। অগ্নিসংযোগ করার ফলে গ্যাসের সৃষ্টি হয়। সেই গ্যাস প্রচন্ড বেগে পেছনের ছিদ্রপথ দিয়ে বের হতে থাকে। যখন প্রচন্ড বেগে এই গ্যাসগুলো পেছনের ছিদ্রপথ দিয়ে, সরু ছিদ্রপথ দিয়ে বের হতে থাকে, তখন রকেটটাকে ওই গ্যাসগুলো ধাক্কা দেয়। সেই ধাক্কার প্রভাবে রকেট সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ এই যে এখানেও একই রকম কথা, যে ক্রিয়া প্রতিক্রিয়ার ঘটনা ঘটে। গ্যাস পেছনের দিকে বের হয়ে যায়, আর গ্যাস যেদিকে যায় তার বিপরীত দিকে রকেট গতিশীল হতে পারে। তাহলে রকেটের যে ঊর্ধ্বমুখী বেগ, এই রকেটের ঊর্ধ্বমুখী বেগের মূল কারণ হলো তার ভেতরে যে জ্বালানি আছে, জ্বালানি যে পেছনের দিকে বের হয়ে যায়, গ্যাস হয়ে বের হয়ে যায়, এই গ্যাস কর্তৃক প্রযুক্ত বল বের হয়ে যাওয়ার সময় সে যে বলটা প্রয়োগ করে, সেই বলের প্রভাবেই রকেট সামনের দিকে অগ্রসর হয়। এই যে রকেট অগ্রসর হলো, একটা বস্তু গতিশীল হলে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। আমরা সেই রকেটের ত্বরণ নিয়েই আলোচনা করতে চাই, কিভাবে রকেটের ত্বরণের রাশিমালা নির্ণয় করা যায়। আমরা ধরছি রকেটের ভর mr এবং এর ঊর্ধ্বমুখী বেগ vr, ক্যাপিটাল vr। রকেটের ভর ক্যাপিটাল mr, ঊর্ধ্বমুখী বেগ ক্যাপিটাল vr এবং ক্ষুদ্রতর সময় ডেলটি। এবং এই সময়ের মধ্যে পেছনের ছিদ্রপথ দিয়ে নির্গত গ্যাসের ভর ডেল এম। রকেটের সাপেক্ষে গ্যাসের আপেক্ষিক বেগ ভি, অর্থাৎ যখন গ্যাস বের হয়ে যাচ্ছে পেছনের ছিদ্রপথ দিয়ে, তখন গ্যাসের একটা বেগ আছে, রকেটের একটা বেগ আছে। রকেট সামনের দিকে অগ্রসর হচ্ছে, রকেটের বেগটা হলো ভি আর, এবং যে গ্যাস বের হচ্ছে সেই গ্যাসের আপেক্ষিক বেগ হলো ভি। যেহেতু অল্প সময় ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয়েছে, তাই আমরা এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করতে পারি। অর্থাৎ রকেটের ভরবেগ এবং গ্যাসের ভরবেগ পরস্পর সমান। রকেটের ভর mr, রকেটের বেগ vr, গ্যাসের ভর ডেল এম, গ্যাসের বেগ স্মল ভি। তাহলে রকেটের ভরবেগ গ্যাসের ভরবেগ পরস্পর সমান হবে। এবং এখান থেকে vr ইজ ইকুয়াল টু ডেল এম ভি বাই mr। এখন উভয় পক্ষকে যদি আমি ডেল টি দ্বারা ভাগ করি, কারণ আমরা বলেছি যে ক্ষুদ্রতর সময় ডেল টি এ এই ঘটনাটি ঘটেছে। কি ঘটনা ঘটেছে? ডেল এম পরিমাণ গ্যাস নির্গত হয়েছে এবং ওই সময় তার বেগটা পেয়েছিলাম আমরা ভি।
এখন যখন আমরা এই সমীকরণটাকে ডেল টি দ্বারা ভাগ করি, তাহলে সমীকরণের রূপটা দাঁড়াবে ভি আর বাই ডেল টি ইজ ইকুয়াল টু ভি বাই এম আর ইন্টু ডেল এম বাই ডেল টি। তাহলে আমরা পাচ্ছি যে ভি আর বাই ডেল টি বেগের হার, বেগের হার মানে ত্বরণ। তাহলে ত্বরণ যখন হলো, এটি হলো রকেটের ত্বরণ, ভি আর রকেটের বেগ, এই টাইম দ্বারা ভাগ করে রকেটের ত্বরণ পেলাম। রকেটের ত্বরণ এ আর দ্বারা প্রকাশ করা হলো, তাহলে এ আর ইজ ইকুয়াল টু ভি বাই এম আর ইন্টু ডেল এম বাই ডেল টি। এটি রকেটের ত্বরণের রাশিমালা। কিন্তু রকেট যখন পৃথিবীর সীমার মধ্যে থাকে, তখন এর গতিতে অভিকর্ষ ত্বরণ প্রভাব বিস্তার করে। অভিকর্ষ ত্বরণকে যদি জি দ্বারা প্রকাশ করা হয় এবং এই জি যদি কার্যকর অবস্থায় থাকে, অর্থাৎ পৃথিবীর সীমার মধ্যে যদি রকেট থাকে, তাহলে তখন তার মধ্যে এই জি অবশ্যই প্রভাব ফেলবে। আমরা দেখছি জি এর অভিমুখ ভূপৃষ্ঠের দিকে, ভূকেন্দ্রের দিকে, কিন্তু রকেট চলছে পৃথিবী থেকে বহির্মুখে, তার মানে হলো বিপরীতমুখী। যদি দুইটা সমমুখী হতো, তাহলে আমরা তখন এটিকে অন্য কথা চিন্তা করতাম, কিন্তু বিপরীতমুখী হওয়ার কারণে জিকে আমরা ওই ত্বরণ, রকেটের ত্বরণ থেকে মাইনাস করে দেব। কি কথা? যে কার্যকর ত্বরণ তখন কি হবে? কার্যকর ত্বরণ এ ইজ ইকুয়াল টু এ আর মাইনাস জি, যেখানে এ আর হলো রকেটের ত্বরণ এবং জি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা সমীকরণটাকে পূর্ণরূপে প্রকাশ করতে চাই। এ ইজ ইকুয়াল টু এ আর এর মান বসি, ভি বাই এম আর ইন্টু ডেল এম বাই ডেল টি মাইনাস জি। এটি রকেটের কার্যকর ত্বরণের রাশিমালা। আমরা এবার ফিরে যাই, কি কি আলোচনা করলাম আজকে আমরা এই পুরো অধ্যায়ের মধ্যে। একদিনে যদিও এই অধ্যায়টি পড়া সম্ভব না, আমরা খানিকটা অংশ পড়তে পারলাম। আমরা প্রথমে ধারণা লাভ করলাম বল সম্বন্ধে। বল বলতে কি বুঝি, মৌলিক বলের ধারণা লাভ করেছি এবং নিউটনের গতিসূত্র নিয়েও কথা বলেছি। আমরা গতির দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু এম এ প্রতিপাদন করেছি, দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করেছি এবং রকেটের গতি ও ত্বরণের রাশিমালা নিয়ে আলোচনা করেছি। আমরা এই কাজগুলো আজকে করতে পারলাম। কি কি করলাম আবার যদি আমরা ফ্ল্যাশব্যাকে যাই, আমরা প্রথমে বলের ধারণা লাভ করেছি, মৌলিক বলের ধারণা লাভ করেছি, নিউটনের গতিসূত্র বর্ণনা করেছি, গতিসূত্রের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু এম এ প্রতিপাদন করেছি, দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করেছি, রকেটের গতি এবং ত্বরণের রাশিমালা নির্ণয় করেছি। সেই সঙ্গে প্রথম সূত্র থেকে জড়তার ধারণাও আমরা লাভ করেছি। আমরা অধ্যায় আজকের যে আলোচনা হলো এই অধ্যায় থেকে, সেখান থেকে কিছু প্র্যাকটিস আমাদেরকে করতেই হবে, কিছু কাজ আমাদেরকে নিজে নিজে চেষ্টা করতে হবে। কি কাজ? প্রথম কাজ হলো রকেট বায়ুশূন্য স্থানে চলতে পারে, কিন্তু জেট বিমান বায়ুশূন্য স্থানে চলতে পারে না। কারণ কি? এটি আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে এটির উত্তর খুঁজব এবং আর একটি গাণিতিক সমস্যারও সমাধান করব। কি সেই গাণিতিক সমস্যা? 10 গ্রাম ভরের একটা বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরো কাঠের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। কি হলো? 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরো কাঠের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। আমাদের কি করতে হবে? বাধা দানকারী বলের মান নির্ণয় করতে হবে এবং ওই দূরত্ব যেতে বুলেটটির কত সময় লাগবে সেটি নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।
তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আমাদের অভীষ্ট লক্ষ্য সেটি পূর্ণ হোক। তোমাদের সবাইকে ধন্যবাদ।